তো হ্যালো। জি। হ্যাঁ, দেখো তাইলে কে নাম্বার সমস্যা, তাই না? আচ্ছা, কে নাম্বার কোশ্চেনটা দেখো কি বলছে এখানে। বলছে যে এটা দেওয়া আছে এর বিস্তৃতির x⁵ এর সহগ নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে এটাকে বিস্তৃত করার জন্য কি এরকম, এটা কি দেখতে অদ্ভুত লাগতেছে না? তাহলে এটা কি একটু করতে হবে, কিছু একটা করতে হবে। দেখো কি কি করা যায়। তাহলে দেখো দেওয়া আছে কে নাম্বারটা দেওয়া আছে 1 প্লাস এক্স প্লাস এক্স কিউব টু দি পাওয়ার 9। হ্যাঁ, টু দি পাওয়ার 9। তাহলে দেখো এটাকে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটাকে 1 প্লাস এক্স কে একটা ধরতে পারি, প্লাস এক্স কিউবকে আরেকটা ধরতে পারি, ধরে টোটালটার উপরে 9 দিতে পারি, তাই না? আচ্ছা, তাহলে এখন দেখো এটাকে যদি করো, মানে ভাঙো, বিস্তৃত করো, তাহলে কি পাবা? প্রথমটার পাওয়ার কি সর্বোচ্চ হয়, পাওয়ার সর্বোচ্চ। তারপরে কি হবে, এখানে যদি এভাবে দিতে পারো n c0, তার মানে কি আলটিমেটলি তো 1, তাই না? এগুলো দেওয়ার প্রয়োজন নাই আসলে। তারপরে কি হয়, প্লাস 9c1, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 8 হবে পরেরটার পাওয়ার, তার মানে কি 3 এক্স কিউবের পাওয়ার 1 হবে। সিমিলারলি এখানে হবে 9c2, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 7 আর এক্স কিউব তার উপরে স্কোয়ার, প্লাস আরও যদি করো, আরও নাও, তাহলে আরও নিলে কী হবে, 9c3, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 হবে, এক্স কিউব এর পাওয়ার হবে, তাহলে কি পাওয়ার বেড়ে যাবে, 1 বেড়ে যাবে। সিমিলারলি দেখো আমাদের চাইছে কি এক্স টু দি পাওয়ার 5 এর সহগ নির্ণয় করতে বলছে, তাই না? এক্স টু দি পাওয়ার 5। আচ্ছা, এখন দেখো তাইলে এগুলাকে তো আবার বিস্তৃত করতে হবে, ঝামেলা তো এখানে। আচ্ছা, আরও দু একটা পদ নাও, তাহলে এখানে হবে 9c4, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 5, এক্স কিউব টু দি পাওয়ার 4 হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্লাস আপ টু এভাবে চলতে থাকবে। ওকে, হইল হইল। দেন দেখো তাইলে এখন যদি এগুলাকে প্রত্যেকটাকে কি আবার করা যাবে না, এটাকে করা যাবে না? দেখো বহুত ঝামেলা কিন্তু, এই যে এটাকে আবার বিস্তৃত করা লাগবে, এটাকে আবার করা লাগবে, এইরকম ভাবে করা লাগবে, তাহলে তো মুশকিল হয়ে গেল। তাহলে এখন দেখো যদি এটাকে আবার বিস্তৃত করো তাহলে কি হবে, 1 প্লাস এক্স টু দি পাওয়ার, তাহলে কি হবে 1 প্লাস এক্স, 1 এর পাওয়ার হবে 8, তারপরে এক্স এর পাওয়ার হবে 1 প্লাস 1 এর পাওয়ার হবে 7, তার মানে কি 1ই হবে, আর এক্স এর পাওয়ার হবে 2 প্লাস, এরকম ভাবে চলতে থাকবে। ওহো, এই দাঁড়াও, এখানে তো হবে, এই সহগগুলো তো আমি দেইনি। তাহলে এটা হবে 1 প্লাস 9c1 এক্স প্লাস 9c2 এক্স স্কোয়ার প্লাস 9c3 এক্স কিউব প্লাস 9c4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 9c5 এক্স টু দি পাওয়ার 5। এই দেখো এক্স টু দি পাওয়ার 5 পেয়ে গেছি, প্লাস আপ টু আরও হবে, দেওয়ার দরকার নাই। দেখো আমরা কিন্তু করলাম মাত্র এটাকে, তারপরে দেখো তারপরে প্লাস প্লাস, তাহলে এখন এই যে এটাকে নিয়ে কাজ করো, যে এটাকে নিয়ে কাজ করো, 9c1 মানে কি 9, তারপরে কি এটা তো হবে এক্স কিউবই থাকলো। তাহলে এখন দেখো এই যে এটাকে বিস্তৃত করো, তাহলে এটাকে বিস্তৃত করলে কি হবে, 1 প্লাস nc1 এক্স প্লাস nc2 এক্স স্কোয়ার প্লাস nc3 এক্স কিউব প্লাস nc4 এক্স টু দি পাওয়ার 4। একটা বিষয় খেয়াল করে দেখবা, এখানে আসলে আমাদের সবগুলা নেওয়ারই প্রয়োজন নাই। দীপ্ত দেখো, আমি এই দুইটা পদ না নিলেও হইতো, বিকজ এই যে এই পর্যন্ত নিলেই হইতো। কারণ কি দেখো, কারণ হচ্ছে এই যে এক্স স্কোয়ার আছে, যখন তুমি এক্স কিউবের সাথে গুণ করবা তখনই কিন্তু আলটিমেটলি হয়ে যাচ্ছে ওই এক্স টু দি পাওয়ার 5 হয়ে যাচ্ছে। সো নেওয়ার দরকার নাই, নিলেও নিতে পারো, না নিলেও দরকার নাই। আচ্ছা, তাহলে আমাদের কাজ হলো এইটুক পর্যন্ত হইলো। তাহলে আমাদের আরো মেলা পদ বাকি আছে। তাহলে দেখো nc2 এর ভ্যালু কি আসবে দীপ্ত? nc2 কত আসবে? হ্যাঁ, এই যে nc2। আচ্ছা থাক, না না হলে ওইভাবে রেখে দাও, nc2 কে ওইভাবে রেখে দাও, রেখে দিতে পারো, সমস্যা নাই। হ্যাঁ দেখো, তাহলে আমাদের nc2 থাকলো, এই সরি nc2 বলো 9c2, আর এখানে কি হবে তাহলে x টু দি পাওয়ার 6, আর তাহলে এই যে এটাকে বিস্তৃত করে দাও,
বিস্তৃত করলে 1 প্লাস 9c1x প্লাস 9c2x²। দেখো তো আলটিমেটলি আমাদের কিন্তু আর লাগবেই না, বিকজ আমাদের চাইছে x⁵, আমরা তো x⁵ এখানেই পেয়ে গেছি, তাহলে তো তার দরকারই নাই। আচ্ছা আচ্ছা, এটা করলেও তো হবে না, হবে না, এইটুকু করাই লাগবে না। ঠিক তো? খেয়াল করে দেখো পরবর্তী পদগুলা তুমি যাই করো না কিনা হবে না, কারণ দেখো এখানে x⁵ হয়ে গেছে, তাহলে তো পসিবল না। এখানে x⁹ হয়ে গেছে, পসিবল না তো, তাহলে আর করারই দরকার নাই, এটা করার দরকার নাই। এইভাবে রেখে দাও, প্লাস আপ টু রেখে দিলেই হইলো। তাহলে এখন দেখো আলটিমেটলি আমাদের x⁵ এর সহগ কি আসলো, সুতরাং x⁵ এর সহগ কি কি আসলো দেখো তো। x⁵ এর সহগ কি আছে, যে এটা হচ্ছে x⁵ যুক্ত পদ, আবার এখানে হচ্ছে যে এটা হচ্ছে x⁵ যুক্ত পদ। কেন? এর সাথে যখন বাংলা গুণ দিবা তখন আলটিমেটলি দেখো x⁵ এর সহগ কি পাইলাম, একটা পাইলা হচ্ছে nc5 প্লাস এখান থেকে কি পাবো দেখো তো 9 ইন্টু 9 এটা হবে না দীপ্ত? দেখো তো বুঝছো কিনা? হ্যালো দীপ্ত, দেখো তাহলে আমরা কি করলাম, এই যে এখানে হচ্ছে এই তাহলে x⁵ এর এটা হচ্ছে x⁵ যুক্ত পদ, আর হচ্ছে এটাকে তুমি যখন বাংলা গুণ দিবা তখন এটা হবে x⁵ যুক্ত পদ, তাহলে কি এই 9ও তো গুণ হবে, তাই না? এই যে 9 আর বাকি পদগুলাই মানে x⁵ এর থেকে বেশি হয়ে যাচ্ছে, যেমন এটা x⁵ থেকে বেশি, তাহলে তো বিস্তৃত করার দরকারই নাই, বেশি বেশি সবগুলো দরকার নাই। তাহলে আলটিমেটলি কি আসলো দেখো, 9c5 করলে কত আসবে, কত আসবে দেখো তো, 126 মেবি। 126। তারপরে দেখো 9 ইন্টু 9c2 কত আসবে, 36 কে 9 দিয়ে দিলাম। হ্যাঁ করো, কত আসে? না, হ্যাঁ 36 কে 9 দিয়ে দিলাম, 336 আসে প্লাস 126 450। কত? 450। দীপ্ত একটু ভুল হয়েছে, ভুলটা হচ্ছে দেখো আমরা যখন এই যে এটাকে নিয়ে বিস্তৃত করতেছি, হ্যাঁ খেয়াল করো, একটু মনোযোগ দাও। দেখো 9c1 মানে 9 কই গেল, হ্যাঁ এই যে 9 x³ থাকলো। এখন দেখো তো আমরা আলটিমেটলি পরবর্তী এটাকে বিস্তৃত করছি না, তাহলে এটাকে যখন বিস্তৃত করতেছে তখন n এর জায়গায় কি 8 হবে না, এখানে 9 তো হবে না, 8 হবে, এটা 8 হবে, এটা বুঝতে পারছো ভুলটা? দেখো তাহলে কি আলটিমেটলি কি এটা 9, এই যে এটা 8 হবে, কিন্তু এটা 8 হবে। এখন হিসাব করো কত আসে, 378। কত 300? আচ্ছা, তার মানে আসবে হচ্ছে 378, এটাই অ্যান্সার। বুঝতে পারছো? এল নাম্বারটা করতে পারছিলা? ও ট্রাই করি ট্রাই করোনি? না, করবো, করে দিব? না থাক, এগুলো জীবন আসে হ্যাঁ লাগবে না, থাক। আচ্ছা আচ্ছা, তারপরে প্যাসকেলের ত্রিভুজ সূত্র দিয়ে তোমাকে ম্যাথ করতে দিয়েছিলাম, করছিলা? দেখছিলাম প্যাসকেল। এগুলো কি পারবা না? হ্যাঁ, করে দিব দু একটা। প্যাসকেল আসে, আর প্যাসকেল তো 9 জিনিস। 9 10 আছে, তাই কি হয়েছে, আসতেই তো পারে। আচ্ছা দেখো আমি দু একটা ম্যাথ করাই দিচ্ছি। দেখো প্যাসকেলের ত্রিভুজ বলতে কি, ওই যে এটা ছিল না, 1 1, হ্যাঁ n = 0 হলে 1, হ্যাঁ 6 4, হ্যাঁ হ্যাঁ এভাবেই চলতে থাকবে আর কি। যাই হোক এগুলা দরকার নাই। দেখো যেমন এটা বিস্তৃত করতে বলছে, তাইলে কি আমাদের কি এখানে দেওয়া আছে কি 6 না, তাহলে আমাদের একটা প্যাসকেলের সূত্র, প্যাসকেলের ত্রিভুজ নিতে হবে না? তাহলে প্যাসকেলের ত্রিভুজ নাও, যে n == 6 এর জন্য
প্যাসকেলের ত্রিভুজ হবে, তাহলে প্রথমে কি n সমান সমান 0 এর জন্য কি হবে 1 1 1 2 1 1 3 3 1 1 4 6 4 6 4 1 1, তাহলে কি কত পর্যন্ত হলো দেখো তো, n সমান সমান 6 এর জন্য, তার মানে কি আরো নিতে হবে না? Yeah. 5 2 3 4 5, হ্যাঁ দেখো 5 10 10 5 1 আরো নিতে হবে, তাহলে এটা হবে 6 15 20 15 6 1, এই পর্যন্ত হবে না? n Yeah. সমান সমান 6, তার মানে কি পদ সংখ্যা কয়টা হবে 7টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এটা হবে তাহলে বিস্তৃতির ওই মানে সহগগুলা। তাহলে এখন বিস্তৃত কি হবে, সুতরাং x - 1/x টু দি পাওয়ার 6 এর বিস্তৃত হবে, প্রথমটার কি হয় প্রথমে কি আছে 1, তার মানে কি যে 1 ইনটু প্রথমটার পাওয়ার কি হয় সর্বোচ্চ ইনটু দ্বিতীয়টার পাওয়ার কি হয় সর্বনিম্ন। আচ্ছা এখানে তো মাইনাস হবে, তাহলে এটা হবে -1/x পাওয়ার সর্বনিম্ন 0, সহগ কত হবে 6 ইনটু প্রথমটার পাওয়ার 1 কমবে, পরেরটার পাওয়ার 1 বাড়বে। সিমিলারলি সহগ কত দেওয়া আছে 15 ইনটু প্রথমটার পাওয়ার আরও 1 কমবে, দ্বিতীয়টার পাওয়ার আরও 1 বাড়বে। সহগ কত দেওয়া আছে 20 20 প্রথমটার পাওয়ার আরও 1 কমবে, দ্বিতীয়টার পাওয়ার আরও 1 বাড়বে, প্লাস পরেরটা কি দেওয়া আছে 15 15 প্রথমটার পাওয়ার আরও 1 কমবে, পরেরটার পাওয়ার আরও 1 বাড়বে, লাস্টে কি দেওয়া আছে 6। ও আচ্ছা এখানে তো 1 আরেকটা আছে, তাহলে 6 ইনটু প্রথমটার পাওয়ার আরও 1 কমবে, দ্বিতীয়টার পাওয়ার আরও 1 বাড়বে, টু দি পাওয়ার, আচ্ছা ভুল করলাম 0, এই ভুল করছি, এটা 1 হবে, এটা 2 হবে, হ্যাঁ 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 এটা 3 হবে, এটা 4 হবে, এটা 5 হবে। তারপরে দেখো 1 দেওয়া আছে, এর পাওয়ার আরও 1 কমে 0 হয়ে গেল, এর পাওয়ার আরও 1 বেড়ে লাস্ট একদম 6 হয়ে গেল। তাহলে এখন এটাকে রিঅ্যারেঞ্জ করে দিলে যা আসবে তাই অ্যান্সার, বুঝতে পারছো? হুম, এটা রিঅ্যারেঞ্জ করে দেওয়া জাস্ট। দেখো এরপর বলছে n = 4 এর জন্য প্যাসকেলের ত্রিভুজ আঁকো, কোনো ব্যাপার হলো, প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে বিস্তৃত করে দেখাও যে এটা সমান সমান এটা, তো এটা বিস্তৃত করে দেখাই দিবা। দীপ্ত পারবো না, এটা পারবো না। হ্যাঁ। পরেরটা বলছে তোর বিস্তৃতি প্যাসকেল ত্রিভুজ তৈরি করো, বিস্তৃতি প্যাসকেল ত্রিভুজ তৈরি করবা, তাহলে এটাও তো পারা যাবে নাকি? প্যাসকেল ত্রিভুজ আছে এর বিস্তৃতি, তাহলে কি এটাকে আগে ভাঙতে হবে, তারপর নাকি এটা হবে আলটিমেটলি x - 1/x টু দি পাওয়ার 6, হ্যাঁ এটাকে বিস্তৃত করতে হবে পরবর্তীতে, এগুলাই আর কি। আচ্ছা তাহলে দেখো আমরা প্রথমের দিকে একটা টপিককে ইগনোর করে আসছিলাম, এই টপিকটাই আজকে আমরা পড়ব, যেটা কিছুটা অপরিচিত টপিক। খেয়াল করে দেখো তোমাদের ফার্স্ট মানে এটাই হচ্ছে ফার্স্ট টপিক, সেটা হচ্ছে কি হবে ও আচ্ছা দেখো এটা হচ্ছে যে আরোহ বিধি কি আর আরোহ পদ্ধতি কি, একটু মনোযোগ দিও, এই টপিকটা একটু অপরিচিত। আরোহ বিধি কি আর আরোহ পদ্ধতি কি, দেখো মনে করো n কি একটা স্বাভাবিক সংখ্যার সেট না, খেয়াল করো n হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যার সেট, এবং আরেকটা সেট চিন্তা করো সেটা হচ্ছে s s n হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যার সেট, একটি সেট n একটি সেট, খেয়াল করো আরেকটা সেট হচ্ছে s s হচ্ছে আরেকটি সেট, অন্য একটি সেট, অন্য একটি সেট। খেয়াল করে দেখো এই এস সেটটা হচ্ছে n এর সাবসেট, দ্যাট মিন্স কি এর মানে কি,
মানে হচ্ছে এস এর যে উপাদানগুলা সেগুলা অবশ্যই এন এর মধ্যে আছে, এটাই না সাবসেট? খেয়াল করো। হ্যাঁ, নাম্বার ওয়ান কন্ডিশন হচ্ছে, দেখো তো, ওয়ান ওয়ান এই ওয়ান সংখ্যাটা এস এর মধ্যে থাকতে হবে। আচ্ছা, থাকলো, মানলাম থাকলো। নাম্বার টু কন্ডিশন হচ্ছে, মনে করো এম যে কোনো একটা সংখ্যা, এই সংখ্যাটাও এই এস এর মধ্যে আছে। খেয়াল করো। তাহলে নাম্বার থ্রি হচ্ছে, দেখো, ওয়ান যদি এস এর মধ্যে থাকে, এম যদি এস এর মধ্যে থাকে, তবে এম প্লাস ওয়ান এটাও এস এর মধ্যে থাকতে হবে। বুঝতে পারছো? এটাই হচ্ছে আরোহ বিধির মানে কন্ডিশনগুলা। এই তিনটাকে বলা হয় আরোহ বিধির মৌলিক স্বীকার্য বা এন এর মৌলিক স্বীকার্য। ঠিক আছে? আবার বলতেছি, মনে করো এন হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যার সেট, এস হচ্ছে যে কোনো একটা সেট, এই সেটটা, এই এস সেটটা হচ্ছে এন এর একটা সাবসেট বা উপসেট। এখন কন্ডিশনটা হচ্ছে, এক নম্বর কন্ডিশন হচ্ছে, এক মনে করো এস এর মধ্যে আছে, এম মনে করো এস এর মধ্যে আছে, এম যে কোনো একটা সংখ্যা, এই এমটা তো আবার এই এন এর মধ্যে থাকবে, তাই না? কারণ কি, এস যেহেতু এস এর একটা উপাদান এম, আবার এস নিজেই হচ্ছে এন এর উপাদান, তাহলে অবশ্যই কি এম এন এর মধ্যে থাকবে, আবার এম প্লাস ওয়ানটাও এস এর মধ্যে থাকবে। যদি এমন হয়, তাহলে তাহলে দেখো, তাহলে তাহলে এই তিনটা কন্ডিশনকে যদি হুল করে, তাহলে আমরা এই এস কে এন বলতে পারবো, এসটাকে এন বলতে পারবো। এই তিনটা কন্ডিশন যদি হোল করে, তাহলে এস কে আমরা এন বলতে পারো। এই যে যে শর্তটা পাইলাম, এই শর্তটাকেই বলা হয় আরোহ বিধি। ঠিক আছে? এখন দেখো, আরোহ পদ্ধতি, গাণিতিক আরোহ পদ্ধতি। এখন কথা হচ্ছে, আমরা আরোহ পদ্ধতিটা কিভাবে অ্যাপ্লাই করব। খেয়াল করে একটু মনোযোগ দাও। নাম্বার ওয়ান, দেখো, এর পদ্ধতিটা হচ্ছে তিনটি ধাপ আছে। নাম্বার ওয়ান হচ্ছে যে, আমরা দেখো, আচ্ছা, তিনটি ধাপে করব, তার আগে একটু করি, বিষয়টা বলি যে আসলে কি কি করব। মনে করো এন হচ্ছে এন সাবসেট অফ এন সাজ দ্যাট এন, স্মল এন সাজ দ্যাট এন, দ্যাট মিনস এন এর উপাদানগুলা এন এ তুমি যা নিবা সেগুলো এই ক্যাপিটাল এন এর মধ্যে আছে, এটা বোঝাচ্ছি। আচ্ছা, এবং মনে করো পিএন, পিএন যে কোনো একটা ফাংশন বলতে পারো, বা যে কোনো একটা কিছু, পিএন হচ্ছে যে কোনো একটা ফাংশন। সেক্ষেত্রে এক নাম্বার হচ্ছে, এন এর মান তুমি ওয়ান বসাইলা, বসায়ে, তাহলে পিএন, এন এর মান ওয়ান এর জন্য পিএন সত্য সত্য হইল। দুই নাম্বার কন্ডিশন হচ্ছে, এখন তুমি করবা কি, যে আরোহ কল্পনা করবা বা অনুমান করো যে এন এর মান এম এর জন্য পিএন সত্য ধরে নাও। তিন নম্বর কন্ডিশন হচ্ছে, যদি এন এর মান এম বসানোর ফলে, পিএন কে তুমি কিন্তু ধরে নিছো সত্য, যদি সত্য ধরে নেওয়ার ফলে এন এর মান এম প্লাস ওয়ান বসাইলাম, ওয়ান বসানোর পরেও পিএন সত্য প্রমাণ করতে হবে। সত্য প্রমাণ করা মাথার উপর দিয়ে গেল, আমি নিজে বুঝতেছি। আবার খেয়াল করো একটু, মনে করো যে কোনো একটা উক্তি দেওয়া আছে, উক্তি মনে করো এটা একটা উক্তি। এই উক্তিটা আসলে কি সত্য কিনা এটা আমরা দেখব। এই উক্তিটা পি এন যে কোনো সংখ্যার জন্য সত্য। হ্যাঁ, এখন দেখো, এন এর মান আমরা কি করব, এন এর মান ওয়ান বসাবো, ওয়ান বসে এটা সত্য প্রমাণ করব, এন এর মান ওয়ান বসে সত্য প্রমাণ করা। আচ্ছা, করলাম। দেন এন এর মান এম বসাবো, এম এর জন্য সত্য ধরে নিব, জানি না তো সত্য কিনা, কারণ এম তো আর নির্দিষ্ট কোনো সংখ্যা না, আমি জানি না, তো এম সত্য ধরে নিব আমি যে এটা সত্য। যদি সত্য হয়, তবে এন ইকুয়াল টু এম প্লাস ওয়ান ধরলেও সেটা সত্য হবে। তুমি ধরে নিছো পি এম এটা সত্য,
যদি হয় তাহলে পি অফ এম প্লাস ওয়ানটাও সত্য হবে। যদি এটা সত্য হয় এটা সত্য হবে, ঠিক আছে। যদি এইটুকু প্রমাণ করতে পারি তাহলে আমরা সেটাকে বলতে পারবো যে যে এন সাজ দ্যাট এন এর জন্য পি এন সত্য। অন্যথায় বলা যাবে না যে এই উক্তিটা সঠিক। মনে করো কোনো একটা প্রেডিকশন করলা বা উক্তি দিলা যে পি অফ এন এটা এমন হবে, তাহলে এটা সত্য হওয়ার জন্য এই তিনটা কন্ডিশনকে স্যাটিসফাই করতে হবে। বুঝতে পারছো কি কোনো রকম? হ্যাঁ। আচ্ছা দেখো আমরা দুই একটা ম্যাথ সলভ করলে আরো ক্লিয়ার হবে। আচ্ছা দেখো তাহলে এই ম্যাথটার দিকে লক্ষ্য করো। উদাহরণ 1 নাম্বার বলছে যে গাণিতিক আরোহ পদ্ধতিতে প্রমাণ করো যে এটা এটা হবে। আচ্ছা বহুবার আসছে, দেখো একটু খেয়াল করে দেখো। তাহলে আমাদের গাণিতিক আরোহ পদ্ধতিতে দেখাইতে বলছে যে এটা সমান সমান এটা এটা তো এই মানে এটা হচ্ছে মধ্যম সাইড, এটা হচ্ছে ডান পক্ষ, এটা হতে হবে। আচ্ছা তাহলে আমাদের কন্ডিশন অনুযায়ী কি ছিল? তাহলে এখানে দেওয়া আছে কি উক্তিটি বা বাক্যটি লিখলেই হয়েছে। বাক্যটি দেওয়া আছে হচ্ছে এমন, আর ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত 1 ডিভাইডেড বাই আর ইন্টু আর প্লাস 1 ইকুয়াল টু দেওয়া আছে 1 ইন্টু 1 2 প্লাস 1 ডিভাইড বাই 2 3 প্লাস 1 ডিভাইডেড বাই 3 4 প্লাস আপ টু প্লাস 1 ডিভাইডেড বাই n ইন্টু n প্লাস 1 ইকুয়াল টু n ডিভাইড বাই n প্লাস। একটু খেয়াল করো, তাহলে আমাদের এটাকে 1 নং ইকুয়েশন ধরে নিলাম, 1 নং ধরে নিলাম। একটু মনোযোগ দাও। তাহলে আমাদের আমরা কি জানলাম? আমরা প্রথমে কি করব, n ইকুয়াল টু এটা n এর মান 1 ধরে এটা সত্য প্রমাণ করব। n এর মান 1 ধরে এটা সত্য প্রমাণ করব। তাহলে দেখো যে n সমান সমান 1 হলে তাহলে এটা সত্য হয় কিনা। n সমান সমান 1 হলে দেখো 1 হলে বাম পক্ষ কি হচ্ছে? তাইলে বাম পক্ষ হচ্ছে n এর মান যখন 1 বসাবা, তাহলে n এর মান 1 বসাইলে বাম পক্ষে কি দাঁড়াবে দেখো তো। n এর মান যদি তুমি 1 বসাও তাহলে আচ্ছা এটা r ইন্টু আর প্লাস 1। হ্যাঁ দেখো n এর মান যদি তুমি 1 বসাও তাহলে কি হবে 1 ডিভাইডেড বাই 1 বসাচ্ছ তাহলে কি হবে 1। হ্যাঁ দীপ্ত একটু ইয়ে করো, একটু পেছলা। এখানে আর হ্যাঁ এর মান হ্যাঁ 1 দেখো দেখো না? তো, আচ্ছা 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 হ্যাঁ দেখো আর এর মান 1 না না না, বিষয়টা হচ্ছে আচ্ছা এটা কি এখানে আর কেন দিল? আর এর মান 1 থেকে n পর্যন্ত। আচ্ছা ওকে ওকে হ্যাঁ বুঝতে পারছি। দেখো দেখো এখানে আর এর মান 1 থেকে n পর্যন্ত, দেখো তো এর সাধারণ পদ কোনটা দীপ্ত? দেখো তো এই টোটাল পদটা সাধারণ পদ কি এটা হবে না দীপ্ত? এটা কি তার সাধারণ পদ হবে না? হ্যাঁ হ্যাঁ। দেখো তাহলে n এর মান যদি তুমি 1 বসাও, দেখো এখানে তুমি যদি এখানে n ধরে নাও তাহলে তো শেষই হয়ে গেল, তাহলে তো হইলো না। যদি n বসাই দাও তার মানে কি একটু ইমাজিন করো, জাস্ট এখানে n বসাইছো এখানে n বসাইছো আবার এখানেও তো n বসাইতে হবে, তাহলে n এর মান 1 থেকে n পর্যন্ত। এটাই হওয়ার কথা ছিল মনে হয় এটা। এখানেও একই কথাই লিখেছে আচ্ছা আর দিয়ে লিখছে না? হুম। আচ্ছা আর দিয়েই হবে। মনে করে এটা হচ্ছে তার সাধারণ পদ, তাহলে কি হবে n এর মান যখন 1 বসাবা তখন কি হবে 1 ইন্টু 2 হবে না বাম পক্ষ, এটা হবে না দীপ্ত? হ্যাঁ। তাহলে হাফ। দেখো এবং ডান পক্ষ কি হবে? ডান পক্ষ কি হবে n এর মান 1 বসাইছো ডিভাইড বাই 1 প্লাস 1, তার মানে কি হাফই হবে না? তার মানে কি সুতরাং বলতে পারি কিনা যে n ইকুয়াল টু 1 যেটা কিনা বাস্তব সংখ্যার সেটের মধ্যে পড়ে, এর জন্য 1 নং উক্তিটি সঠিক। বলতে পারবো হ্যাঁ। দীপ্ত? তাহলে কি আমাদের প্রথম কন্ডিশন কি ফুলফিল হলো না, যে আমরা n সমান সমান 1 দেখাই 1 এর জন্য এটা সত্য দেখাইতে পারছি? আচ্ছা এবার দেখো মনে করি n সমান সমান m এর জন্য
এম এর জন্য 1 নং উক্তিটি সঠিক। এটা কিন্তু আমরা ধরে নেই 2 নম্বরটা, উক্তিটি সঠিক। তাহলে যদি সঠিকই হয় তার মানে আমরা পি ওই এন সমান সমান এম বসাইলে তারা বাম পক্ষ আর ডান পক্ষ সমান হবে। তাহলে দেখো, সুতরাং এন সমান সমান এম এর জন্য বাম পক্ষ কি হবে দেখো, এর জন্য দেখো তাহলে আলটিমেটলি এটা কি হচ্ছে, এটা কেমন হবে না যে 1 ডিভাইডেড বাই 1 2 প্লাস 1 ডিভাইড বাই 2 3 প্লাস 1 ডিভাইডেড বাই 3 4 প্লাস আপ টু, তাহলে কি হবে, জাস্ট এন এর জায়গায় এম বসাই দিবা, এন এর জায়গায় এম হবে, এম ইন্টু এম প্লাস 1। আচ্ছা, সমান সমান দেখো ডান পক্ষে কি দাঁড়াচ্ছে, ডান পক্ষে এন এর জায়গায় কি বসাচ্ছ, এম বসাচ্ছ, তাহলে এম ডিভাইডেড বাই এম প্লাস 1, তাই হবে না? এটাকে 2 নং ইকুয়েশন ধরে নিলাম। বুঝতে পারছো কি? হ্যাঁ। আচ্ছা, এবার দেখো তাইলে আমরা তো জানি না এটা ইয়ে হবে কিনা, মানে সঠিক কিনা, আমরা ধরে নিয়েছি সঠিক, ঠিক আছে। এখন দেখো তাইলে আবার n ইকুয়াল টু m প্লাস 1 হলে বাক্যটি বা উক্তিটি সঠিক হবে যদি তাহলে দেখো, যদি ডান পক্ষ আর বাম পক্ষ সমান হয় তাহলে বাম পক্ষ কি আসবে, 1 1 2 প্লাস 1 2 3 প্লাস 1 3 4 প্লাস আপ টু প্লাস, তাহলে 1 ডিভাইডেড বাই এম এর পরিবর্তে বসাবো হচ্ছে এম প্লাস 1, তাহলে ভিতরে কত হবে, এম প্লাস 2 হয়ে যাবে না, 2 ইজ ইকুয়াল টু এম প্লাস 1 ডিভাইডেড বাই এম প্লাস 2 সত্য হয়। এটাকে 3 নং ইকুয়েশন ধরলাম, এটা সত্য হয়। দেখো আবার খেয়াল করো, আমি আবার বলতেছি, আমরা ফার্স্ট কন্ডিশনটা ছিল হচ্ছে আমাদের n সমান সমান 1 এর জন্য উক্তিটি সঠিক কিনা, সঠিক দেখাইছি। পরবর্তীতে কি করব, n সমান সমান m ধরে নিব, ধরে উক্তিটি সঠিক ধরে নিব, এটা ধরে নিছি, এটা সঠিক। এখন যদি এটা সঠিক হয় তাহলে n সমান সমান m প্লাস 1 এর জন্য বাক্যটি সঠিক হবে যদি আমরা ডান পক্ষ এবং বাম পক্ষ সমান দেখাইতে পারি। আচ্ছা, এত সত্য হয়। আচ্ছা, তাহলে এখন আমরা দেখাবো, উপর থেকে মিশলাম, দীপ্ত মুসলাম উপরে। হ্যাঁ। দেখো এবার আমরা উভয় পক্ষে, মানে এটা জাস্ট সত্যতা দেখানোর জন্য উভয় পক্ষে ও না, আমরা একটা ইকুয়েশন নাম দেই, কি হচ্ছে, দেখো 2 নং এর উভয় পক্ষে উভয় পক্ষে 1 ডিভাইডেড বাই m প্লাস 1 ইন্টু m প্লাস 2 যোগ করে দাও। দেখো যোগ করলে কি পাচ্ছি, তাহলে আমরা করব কি, 2 নং এর উভয় পক্ষে এটা যোগ করে দেব, তার মানে কি হবে দেখো তো, আলটিমেটলি কি দাঁড়াবে, সুতরাং দাঁড়াবে হচ্ছে 1 ডিভাইড বাই 1 ইন্টু 2 প্লাস 1 ডিভাইড বাই 2 2 3 প্লাস প্লাস 1 ডিভাইডেড বাই 3 4 প্লাস, তাহলে এখন দেখো তাহলে কি এটার সাথে আমরা ওইটা জাস্ট যোগ করে দিব, তার মানে হবে 1 ডিভাইডেড বাই m ইন্টু m প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই m প্লাস 1 পক্ষে আমরা এটা যোগ করে দিব। তাহলে সিমিলারলি ডান পক্ষে যোগ করে দাও, তাহলে ডান পক্ষে যোগ করলে কি হবে, m ডিভাইডেড বাই m প্লাস 1 এর সাথে ওইটা যোগ হবে। দেখো এখানে ইন্টারেস্টিং বিষয়টা আছে যে কেন আমরা যোগ করলাম আসলে। আচ্ছা, এবার দেখো তাইলে এই ডান পক্ষটাকে, এটাকে যদি তুমি ইকুয়েটিং করো, মানে সমাধান করো, তাহলে কি পাবা দেখো তো, এখানে
এখানে কি পাবা, এটাকে যদি সমাধান করো তাহলে কি লসাগু যাবে না এটা? তার মানে কি পাবা, m প্লাস 1 ইন্টু m প্লাস 2, m প্লাস 2। তাহলে এখন দেখো এটা কি, এটা এটা ক্যান্সেল, তার মানে কি এটা এর সাথে বাংলা গুণ হলে কি হবে দেখো তো, m স্কয়ার প্লাস 2m প্লাস 1। হ্যাঁ দেখো, এবার দেখো তাইলে আলটিমেটলি কি পাওয়া যাচ্ছে, হচ্ছে উপরে কি a প্লাস b হোল স্কয়ার সূত্র না, m প্লাস 1 হোল স্কয়ার সূত্র হবে না? খেয়াল করে দেখো, নিচে হচ্ছে যা আছে তাই থাকলো m প্লাস 1 ইন্টু m প্লাস 2। দেখো আলটিমেটলি কি পাইলা দেখো তো, একটা কাটা যাবে, উপরে থাকবে কি m প্লাস 1, নিচে থাকবে কি m প্লাস 2 না? ঠিক আছে দীপ্ত, এতটুকু বুঝতে পারছো? এরকম করার কারণটা কি? হ্যাঁ হ্যাঁ দীপ্ত কি বললা? এরকম করার কারণটা কি? বুঝি নাই। সরাসরি দুইয়ের সাথে হচ্ছে এই সংখ্যাটা যোগ করা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। দেখো একটু খেয়াল করো, আবার আমার কথাগুলো শোনো একটু। আমরা যদি এই যে দেখো 2 নং ইকুয়েশনের সাথে আমি করলাম কি, এটা যোগ করলাম, এখন আমাদের দেখাইতে হবে কি যে 2 নং ইকুয়েশন এবং 3 নং ইকুয়েশন কি সেম হতে হবে না? কি বলছে যে n সমান সমান m এর জন্য এটা সত্য ধরে নিছি আমি, যদি এটা সত্য হয় তাহলে n সমান সমান m প্লাস 1 ধরলেও বিষয়টা সত্য হবে, তাই না? এখন দেখো এই জন্য আমি করছি কি 2 নং এর সাথে এমন কিছু করছি, কি করছি এই যে এটা যোগ করে দিছি, যোগ করে দেওয়াতে দেখো এই ফাংশনটা কি আলটিমেটলি 3 নং এর মতো হয়ে গেছে না? তাই হয়েছে কি না দীপ্ত, তাই হয়েছে? হ্যাঁ, দেখো তাহলে যদি তাই হয় তাহলে দেখো এটাকে আমি আরেকটু রিঅ্যারেঞ্জ করে লিখি, যে সুতরাং আমি পাইলাম হচ্ছে 1 ডিভাইড বাই 1 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 3 প্লাস 1 ডিভাইডেড বাই 3 কেমন 4 আছিস আব্বা? প্লাস আপ টু। এই তো। হ্যাঁ ইয়ে দেখো, কই রনি? এদিকে আসো একটু। হ্যাঁ দীপ্ত দেখো, যাচ্ছে। পরীক্ষা? হ্যাঁ দীপ্ত দেখো, এই যে এখানে একটু মনোযোগ দাও দীপ্ত। শেষ দেখো করে এক হাত ধরে। এই যে লক্ষ্য করো, এই টার্মটা যা, এর পরের টার্মটা এটা না? দেখো কেন, আমি যদি বলি, নেট সমস্যা করতেছে রে। দেখো আমি যদি বলি এটা হচ্ছে মনে করো 3, এটা হবে 4, এক বেশি এর থেকে, দেখো প্রত্যেকটা জিনিস এক বেশি, কেন? নেট ঝামেলা করতেছে। দেখো এখানে কি দেওয়া আছে, m না দীপ্ত? হ্যাঁ আর এটা কি m প্লাস 1 না? হ্যাঁ তার চেয়ে এক বেশি, দেখো এই যে এটা 1 এটা 2, এটা 2 এটা 3, এই যে m প্লাস 1, এটা কি m প্লাস 1 না? এটা কি m প্লাস 2 না? তার মানে কি এক বেশি না? তার মানে আমি বলতে পারি যে এটা ঠিক পরের পথে এটা, ঠিক আছে? তাহলে দেখো এই যে আপ টু, এখানে আর এই পদটা লিখবো না, না লিখে এটা লিখে বলবো যে 1 ডিভাইডেড বাই, আচ্ছা, একটা কথা বলি, এই প্রমাণ কি আর আদৌ আসার চান্স আছে? কি 2026 27 তো পরীক্ষায় হয়ে গেল, 27-এ 28-এ। এই শোনো, এগুলা সলভ করবা, এটা ইয়ে করো কেন, এটা সলভ করবা, আইডিয়া নিবা, বুঝতেছো না? মাথার উপর দিয়ে যাচ্ছে একদম। না মানে বিষয়টা কি, আমি বুঝছি যে আমাকে প্রমাণ করা লাগবে n = m+1 যদি সত্য হ্যাঁ হয় তাহলে উক্তিটা সত্য হবে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ একবার 1 দিয়ে প্রমাণ করব, আর একবার 1 প্লাস m দিয়ে বের করে অ্যানসারটা দেখবো যাতে এটা আনা লাগে। হ্যাঁ 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 দেখো, তাহলে এখন আমরা এটা সমান সমান কি পাইলাম, যে এটা সমান সমান ক্যালকুলেশন করে পাইলাম হচ্ছে m প্লাস 1 ডিভাইড বাই m প্লাস 2। দেখো তো এটা কি আমরা কি 2 নংকে ক্যালকুলেশন করে এটা পাইলাম না? হ্যাঁ দেখো তাইলে কি যা 3 নং, 3 নং এর অনুরূপ না? হ্যাঁ অনুরূপ, তার মানে কি আমরা বলতে পারি না যে সুতরাং n সমান সমান m এর জন্য
m এর জন্য 1 নং উক্তিটি সত্য হলে n সমান সমান m প্লাস 1 এর জন্য সত্য হবে। বলতে পারি? পারি? তাহলে এই যে যে অতএব সুতরাং আমরা বলতে পারি যে গাণিতিক আরোহ বিধি অনুসারে n সমান সমান n মানে n এর যে কোনো বাস্তব মানের জন্য সত্য হবে, এর জন্য সত্য হবে। ঠিক আছে, দেখো আমরা কি এর আগেও কিন্তু এই বিষয়টা করছি যে আমরা তিনটা জিনিস দেখব, তিনটা জিনিস দেখার পর তিনটা যদি স্যাটিসফাই করে তাহলে আমরা বলে দিব যে n সমান সমান n এর মান তুমি যাই মধ্যে তাই নাও, তার মানে কি যাই মধ্যে তাই নাও এই উক্তিটা সত্য হবে, ওই 1 নং উক্তিটা সত্য হবে। এটাই তুমি 1 2 3 4 5 6 যাই বসাও তাই সত্য হবে। ঠিক আছে, আমরা তো সবগুলা দ্বারা চেক করা সম্ভব না, আমরা এই তিনটা কন্ডিশন ইউজ করে দেখলাম যে সত্য, সো সব মানের জন্য সত্য হবে। এটাই কি বলা হয় গাণিতিক আরোহ পদ্ধতি। ঠিক আছে, তো কোনো ডাউট আছে এখানে? না। আচ্ছা, দেখো যদি ডাউট না থাকে আরো দুই একটা ম্যাথ সলভ করি, এখান থেকে ক্লিয়ার হয়ে যাবা। যেমন একের এ নাম্বার ম্যাথটা দেখো কি বলা আছে, বলছে যে গাণিতিক আরোহ পদ্ধতির সাহায্যে প্রমাণ করো যে n এর সকল মানের জন্য এটা এমন হবে। দেখো এক নাম্বার ম্যাথটা দেখো, এটা কোনোবার আসে নাই বাট তবুও একটু করি, মানে একটা ধারণা পাবা। দেওয়া আছে 10 টু দি পাওয়ার n প্লাস 3 ইন্টু 4 n প্লাস 2 প্লাস 5 এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। এত বড় সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হবে, এটা গাণিতিক আরোহ পদ্ধতির সাহায্যে প্রমাণ করতে বলছে। আচ্ছা, বেশ ভালো। তার মানে আমাদের কি করতে হবে, আমাদের দেখতে হবে 9 দ্বারা বিভাজ্য হবে এই সংখ্যাটা যদি n সমান সমান 1 বসাবো। দেখো যে সুতরাং n সমান সমান 1 হলে রাশিটি 9 দ্বারা বিভাজ্য হয় কিনা এটা দেখবো আগে। প্রথম কন্ডিশন, তাহলে কত হচ্ছে দেখো 10 টু দি পাওয়ার 1 প্লাস 3 ইন্টু 4 টু দি পাওয়ার 1 আর 2 মিলে 3 প্লাস 5, তাহলে এটা কত আসে একটু ক্যালকুলেশন করো, দেখো দেখি কত আসে। 10 27 3 27 কত হয়? 197 টোটাল না, 197 সাথে 10 যোগ করতে হবে। তাহলে 207। হ্যাঁ, দেখো 207 এই সংখ্যাটা কি 9 দ্বারা বিভাজ্য? 9 গুণন 23, হ্যাঁ, যা হ্যাঁ। তাহলে কি আমাদের এক নম্বর কন্ডিশন ফুলফিল, যে আমরা n সমান সমান 1 এর জন্য উত্তরটা সঠিক, তাই না? বলছে 9 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য হয়ে গেছে, যা 9 দ্বারা বিভাজ্য। আচ্ছা, ওকে। এখন দেখো তাহলে আমাদের কি করতে হবে, ধরি n সমান সমান m হলে রাশিটি কি হবে, n সমান সমান m হলে 10 টু দি পাওয়ার m প্লাস 3 4 টু দি পাওয়ার m প্লাস 2 প্লাস 5 এই রাশিটা 9 দ্বারা বিভাজ্য। এত হলে রাশিটি 9 দ্বারা বিভাজ্য হবে, তাই না? নয় দ্বারা বিভাজ্য হবে, এটা ধরে নিলাম। আচ্ছা, অর্থাৎ 9 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে আমরা কি লিখতে পারবো, 10 টু দি পাওয়ার m প্লাস 3 4 টু দি পাওয়ার m প্লাস 2 প্লাস 5, এটা মানে হচ্ছে 9k, এটা লিখতে পারবো না 9 দ্বারা যদি বিভাজ্য হয়? লিখতে পারবো না, যেখানে k হচ্ছে যে কোনো স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে দীপ্ত, বুঝতে পারছো আমি এটা লিখতে পারবো কিনা? পারবো? পারবেন। আচ্ছা, এখন তাহলে এটা আমি সত্য ধরে নিছি, এটা সত্য, তাহলে এখন তাহলে সত্য হবে যদি এখন n সমান সমান m প্লাস 1 হলে, দেখো 1 হলে তাহলে কি হচ্ছে, রাশিটি কি হবে, রাশিটি হবে
10 টু দি পাওয়ার m প্লাস 1 প্লাস 3 ইন্টু 4 টু দি পাওয়ার, তাহলে আলটিমেটলি কি হয়ে যাবে m প্লাস 3 হয়ে যাবে প্লাস 5। আচ্ছা, তাহলে এই সংখ্যাটাকে নিয়ে কাজ করো। তাহলে কাজ করলে আলটিমেটলি হবে, এটাকে লেখা যায় 10 টু দি পাওয়ার m ইন্টু 10 প্লাস এটাকে লেখা যায় 3 ইন্টু 4 টু দি পাওয়ার যা আছে তাই থাকবে m প্লাস, দেখো তো আমি এটাকে এভাবে লিখতে পারি কিনা, m প্লাস 2 দিলাম, দিয়ে আরেকটা 4 দিলাম, লিখতে পারি কিনা, পারি, এটা পারি এভাবে লিখতে। দেখো তারপরে পারলে এখান থেকে আলটিমেটলি দেখো আমি কি করতে চাচ্ছি, 10 টু দি পাওয়ার m কে যদি রাখো তাহলে এই 10 কে ভেঙে 9 প্লাস 1 লেখা যায় না? কথা হচ্ছে এগুলো কেন লিখতেছি, দেখো একটু একটু খেয়াল করো, বুঝতে পারবা। এটা মিলে কি হয়ে যাবে, 3 4 12, 12 কে লেখা যায় কিনা যে 9 প্লাস 3 যাই, ইন্টু দেখো 4 টু দি পাওয়ার m প্লাস 2 থাকলো প্লাস 5 হলো। একটু খেয়াল করো দেখতে কেমন, যে আমরা কি সুন্দর জিনিসটাকে কি বাজে বানাচ্ছি। এই যে দেখো এখানে কি আছে দেখো তো, 10 টু দি পাওয়ার m 4 টু দি পাওয়ার m প্লাস 2, এই যে বানাচ্ছি 10 টু দি পাওয়ার m 4 টু দি পাওয়ার m প্লাস 2, এই আকারে বানাচ্ছি আর কি। তাহলে এখন দেখো বাংলা গুণ দাও, এখানে বাংলা গুণ দিলে কি হবে, এখানে 9 ইন্টু 10 টু দি পাওয়ার m প্লাস 10 টু দি পাওয়ার m প্লাস 9 ইন্টু 4 টু দি পাওয়ার m প্লাস 2, আর এটা হবে 3 ইন্টু 4 টু দি পাওয়ার m প্লাস 2 প্লাস 5। ওকে, এবার দেখো তাইলে তাইলে এখান থেকে আর এখান থেকে 9 কে কমন নাও, তাহলে কি পাবা, 9 কে কমন নিলে কি পাবা, 10 টু দি পাওয়ার m প্লাস 4 টু দি পাওয়ার m প্লাস 2, তাই না? ঠিক আছে দীপ্ত? তারপরে দেখো বাকি যে অংশটা পাইছো, বাকি কোনটা, এটা 10 টু দি পাওয়ার m প্লাস 3 ইন্টু 4 টু দি পাওয়ার m প্লাস 2 প্লাস 5, এই অংশটা কি পাইছো, 9 কে না? তাহলে আমরা কি পাইলাম দেখো তো, 9 ইন্টু 10 টু দি পাওয়ার m প্লাস 4 টু দি পাওয়ার m প্লাস 2 প্লাস 9k। এখন সবগুলা থেকে যদি 9k কমন নিয়ে নাও তাহলে কি পাবা, 9 10 টু দি পাওয়ার m প্লাস 4 m প্লাস 2 প্লাস k। তাহলে দেখো তো এই পুরা সংখ্যাটা কি তাহলে 9 দ্বারা বিভাজ্য না? দীপ্ত 9 দ্বারা বিভাজ্য কিনা? শিওর। হ্যাঁ, তাইলে দেখো তো আমরা কি সত্য প্রমাণ করলাম, আমরা ধরে নিছিলাম এটা 9 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য, শেষে দেখলাম যে n সমান সমান m প্লাস 1 বসায় দেখলাম এটা আসলেই 9 দ্বারা বিভাজ্য, তার মানে কি উক্তিটা সঠিক। ওকে, তাহলে এখানে সুন্দর করে লিখে দিবা যে অর্থাৎ n সমান সমান m এর জন্য সত্য হলে n সমান সমান m প্লাস 1 এর জন্য সত্য হবে, সত্য হবে বিকজ আমরা এই যে এটাকে কিন্তু ইউজ করছি এখানে, তার মানে কি ওই n সমান সমান m এর উপর নির্ভরশীল, কিন্তু n এই যে এই বিষয়টা n সমান সমান m প্লাস 1টা ওকে সত্য হবে। সুতরাং আমরা মানে টোটালি ইন জেনারেল বলতে পারি এখন যে এটা আসলে 9 দ্বারা বিভাজ্য হবে। সুতরাং বলতে পারি এটা ওই সংখ্যাটা এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে দীপ্ত, বুঝতে পারছো? শিওর। ওকে, আচ্ছা এবার দেখো পি নাম্বারটা করবা দীপ্ত, ট্রাই করবা করার, বুঝছো? দীপ্ত, হ্যালো দীপ্ত, জি। দেখো সি নাম্বার ম্যাথটা কি দিয়েছে, সি নাম্বারটা এই প্রথম পার্টটুকুতে, প্রথম পার্টের এই প্রথম এই টাইপটা একটু অদ্ভুত টাইপের, বাকিটুকু একদম ইজি। দেখো কি বলছে যে এটা আরোহ পদ্ধতিতে এটা সত্যতা যাচাই করতে বলছে, তাহলে সত্যতা যাচাই করার জন্য কি করতে হবে,
1/6 n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1। তার মানে কি করতে হবে আমাদের n সমান সমান 1 এর জন্য সত্য হবে কিনা দেখতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড কত হবে n 1 স্কয়ার হবে না 1। ধন্যবাদ। হ্যাঁ দেখো, এবং রাইট হ্যান্ড সাইড কি হবে, রাইট হ্যান্ড সাইড হবে 1/6। তাহলে কি হবে দেখো তো, 1 বসাইছো তার মানে কি হবে 1 বসাইলে 1 ইন্টু 2 ইন্টু তাহলে কি 3 হবে। তার মানে 3 দুগুণে 6, 6 6 কাটে যায় 1। তার মানে কি n সমান সমান 1 হলে বিষয়টা সত্য, তাই না? হ্যাঁ দুধ আমি খাবার পরে খাচ্ছি বাচ্চাটা চলে গেছে। জন্য 1 নং বাক্যটি সত্য। আচ্ছা, এবার দেখো তাহলে কি করতে হবে, ধরে নেই ধরি n সমান সমান m এর জন্য বাক্যটি সত্য। 1 নং বাক্যটি সত্য। তাহলে n সমান সমান 1 বসাও, তাহলে কি হবে আলটিমেটলি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস আপ টু প্লাস m স্কয়ার সমান সমান এটা হবে 1/6 m ইন্টু m প্লাস 1 2m প্লাস 1। ঠিক আছে, এটা সত্য। ওকে, আচ্ছা এখন দেখো তাইলে আমাদের কি করতে হবে এখন, n সমান সমান m প্লাস 1 হলে তাহলে n এর জায়গায় m প্লাস 1 বসাই দাও, তাহলে হবে হচ্ছে আলটিমেটলি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস আপ টু প্লাস m প্লাস 1 হোল স্কয়ার। আচ্ছা, তাহলে এটা আলটিমেটলি কি দাঁড়াচ্ছে দেখো, 1/6 m এর জায়গায় n প্লাস 1 বসাচ্ছি। আচ্ছা, m এর জায়গায় n প্লাস 1 বসাইলে তাহলে এটা হবে m প্লাস 1, এটা হবে m প্লাস 2, এটা হবে 2m। m এর জায়গায় যদি ওইটা বসাই তাহলে আলটিমেটলি কি হবে দেখো তো, m এর জায়গায় m প্লাস 1 যদি বসাও তাহলে কি হবে 2 ইন্টু m প্লাস 1 প্লাস 1। হ্যাঁ, তাহলে এটা হবে 2m প্লাস 2 প্লাস 1, তার মানে এটা হবে আলটিমেটলি 2m প্লাস 3। বুঝছো দীপ্ত, বুঝতে পারছো? এটাকে আমরা 3 নং এটা ইজি আছে তো। হ্যাঁ দেখো 3 নং সমীকরণ ধরে নিলাম। এখন কথা হচ্ছে আমাদের তো এই 2 নংটাকে কাজ করে আমাদের 3 নংয়ের সমান দেখাইতে হবে, তাই না? এখন দেখো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে যে 2 নংয়ের উভয় পক্ষে আচ্ছা দেখো তো 2 নংয়ের উভয় পক্ষে কি করলে আমরা আলটিমেটলি ওই 3 নংয়ের মতো করে লিখতে পারবো দেখো তো দীপ্ত, দেখো তো 3 নম্বরে একটা m মিসিং আর 2m প্লাস 3 মিসিং। দেখো ওইটার থেকেও গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটা যে এখানে কি আছে m স্কয়ার, এখানে কি আছে m প্লাস 1 স্কয়ার, তাহলে কি m প্লাস 1 স্কয়ার যোগ করতে হবে। বুঝেছো আমার কথা? m প্লাস 1 যোগ করে দাও, m প্লাস 1 স্কয়ার যোগ করে পাই, উভয় পক্ষে এত যোগ করে পাই। হ্যাঁ যোগ করে দাও, দেখো মিলে যাবে। তাহলে যোগ করলে কি হবে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার প্লাস আপ টু প্লাস তাহলে m স্কয়ার, ওই যে m স্কয়ার লেখা তো দরকার নাই, m প্লাস 1 স্কয়ার, তার মানে কি এর থেকেও বড় জিনিস এটা, এর থেকে এটা মানে বেশি বোঝাচ্ছে আরো ভালো। ইকুয়াল টু তাহলে এটা কি হবে 1/6 m প্লাস 1, ও সরি m ইন্টু m প্লাস 1 2m প্লাস 1 প্লাস m প্লাস 1 হোল স্কয়ার যোগ করে দিয়েছি। এখন এটাকে ইয়ে করো, ক্যালকুলেশন করো। তাহলে আমরা লিখতে পারি আলটিমেটলি যে বা 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার প্লাস আপ টু প্লাস m প্লাস 1 হোল স্কয়ার, এটা সমান সমান কি আসতেছে আলটিমেটলি দেখো এখানে তাহলে লসাগু করো,
তাহলে এটাকে কি করা যায়, m প্লাস 1, আচ্ছা দেখো তাহলে এখান থেকে যদি একটা কাজ করো, 1/6 আছে, 1/6 এখানে কি করা যায়, এখান থেকে যদি টোটালটা থেকে m প্লাস 1 কে কমন নিয়ে নাও তাহলে কি পাবা, আচ্ছা শুধুমাত্র m প্লাস 1 কে, হ্যাঁ দেখো এখান থেকে m প্লাস 1 কে কমন নিয়ে নাও তাহলে কি পাবা, এখানে থাকবে হচ্ছে 1/6 m ইন্টু আমার, হ্যাঁ দেখো 1/6 m, হ্যাঁ 1/6 m, তারপরে কি আছে 2m প্লাস 1, তারপরে এখান থেকে m প্লাস 1 কে কমন নিচ্ছি তাহলে এখানে কি এটা একটা কি m প্লাস 1 থাকবে না, হ্যাঁ আচ্ছা থাকলো। তারপরে দেখো এখানে কি হচ্ছে m প্লাস 1, আর এখানে দেখো 1/6 থাকুক, তারপরে এটাকে ইয়ে করে দাও, ভেঙে দাও দেখি কি আসে, ভেঙে দিলে এখানে m স্কয়ার, হ্যাঁ দেখো এখানে যদি ভেঙে দাও তাহলে এটা আসবে হচ্ছে আলটিমেটলি m, এটা আসবে হচ্ছে m স্কয়ার প্লাস m, তাই না, প্লাস m প্লাস m প্লাস 1, এটাই তো আসার কথা। আচ্ছা না, এটা তো 1/6 এর সাথে গুণ অবস্থা আছে, এটা হবে না, হবে না, হবে না, এটা হবে না। এখন দেখো কি করলাম, এখানে জাস্ট 1/6 টা ভাগাকার আছে না, ভাগাকার লিখলাম তারপর লসাগু করে দিলাম, তাহলে দেখো 1/6 কি সবার সাথে গুণ অবস্থায় আছে, লিখে দিলাম 1/6 m প্লাস 1। এখন দেখো এখানে কি হচ্ছে আলটিমেটলি, এখানে হচ্ছে কি আর 2m স্কয়ার প্লাস এটা কি হবে আলটিমেটলি 7m হবে না, প্লাস 6, এটাকে একটু উৎপাদক বিশ্লেষণ আকারে একটু কনভার্ট করো, দেখো কি আসে 1 প্লাস m প্লাস 1, দেখো এটা আমাদের কেমন আসা উচিত, এই যে এমন কিন্তু আসা উচিত, এটা আমরা নিয়ে আসতে চাচ্ছি যে এমন আসলে ভালো হয়, তার মানে কি তাদের একটা কমন উৎপাদক কি m প্লাস 2 ধরে নিতে পারো আর কি, বাকিটা জানি না মিলবে কিনা, আমিও জানি না তুমিও জানো না, তাহলে একটা লাইন স্কিপ করে একটা লাইন লিখো, যদি মিলেই যায় লিখো, তাহলে কি হবে কমন উৎপাদক m প্লাস 2, তাহলে এখানে কি দ্বারা গুণ করতে হবে 2m, তাহলে এখানে গুণ করতে হবে আচ্ছা এটা তো গুণ আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে এখানে গুণ করতে হবে কত দ্বারা, প্লাস এই 2m দ্বারা গুণ করতে হবে, তাহলে এখানে হবে 2m স্কয়ার প্লাস 4m, ওকে, তাহলে এটা মিলে গেল আমাদের, দেখো m প্লাস 2 মিলে নাই, আরও কি দিতে হবে এখানে দেখো, তাইলে এটা নিয়ে আসার জন্য, এটা নিয়ে আসার জন্য আরও কত দিতে হবে, 3 দিতে হবে না, তাহলে 3 দিয়ে দাও, তাহলে দেখো প্লাস 3m প্লাস 6, দেখো মিলে গেছে, তাহলে আলটিমেটলি দেখো আমরা কি পাইলাম 1/6 m প্লাস 1, আর এটা হলো m প্লাস 2 ইন্টু 2m প্লাস 3, ঠিক আছে দীপ্ত, বুঝতে পারছো কি না, দেখো তো আমরা আলটিমেটলি কি এটা ক্যালকুলেশন করে যা পাইলাম তা কি 3 নং এর সাথে মিললো, তাহলে কি আমরা বলতে পারি না যে এটা এই n সমান সমান m এর জন্য সত্য হলে n সমান সমান m প্লাস 1 এর জন্য সত্য হবে, বলতে পারি, যদি এইটুকু সত্য হয় তার মানে আমরা বলতে পারি যে 1 নং বাক্যটি, এই বাক্যটি n এর সকল মানের জন্য সত্য হবে, শিওর, মানের জন্য সত্য হবে, বুঝছো, শিওর, হ্যাঁ শিওর। 3 ডি নাম্বারটা SW করবা, বুঝছো, দীপ্ত ডি নাম্বারটা SW করবা, আচ্ছা ডি নাম্বারটা SW করবা, ই নাম্বারটা SW করবা, এফ নাম্বারটা SW করবা, ই এফ দুইটা SW করবা, ঠিক আছে দীপ্ত।
হ্যালো দীপ্ত, বলেন। পারবা না? পারবো, এখন করবো কিনা বলতে পারছি না। বুঝি নাই কি বললা? পারবো, বাট করবো কিনা বলতে পারছি না। আমি বুঝি না, আবার বলো। পারবো, পরে কি যে বললা? বাট এই গাণিতিক আরো প্র্যাকটিস করবো কিনা এটা বলতে পারছি না। ও, এই প্র্যাকটিস কেন করবা না? অবশ্যই প্র্যাকটিস করবা। প্র্যাকটিস কেন করবা না? এখনই তো তোমার সময় শেষ হয়ে যায় নাই যে এখনই স্কিপ করা শুরু করে দিবা। স্কিপ এটা কি জিনিস ভাই? এগুলো এই এটা কিন্তু পুরাতন যুগের জিনিসপাতি দিয়ে রাখছে। এই শোনো, এটা অনার্সে লাগবে, অনার্সে আমাদের লাগে এটা, বুঝছো? ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, এটাকে বলা ইন্ডাকশন, এই এই বিষয়টা আমাদের লাগে, সো এগুলো শিখা রাখা ভালো। আচ্ছা, তাহলে আমরা লাস্ট ক্লাসে এগুলা বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আচ্ছা, দেখো আজকে একটা টপিক, সেটা হচ্ছে আহ, দ্বিপদী হ্যালো, হ্যাঁ, শুধু সবাই মনে, এগুলো করতে হ্যাঁ, পারবে? আচ্ছা দেখো, শুধু যদি মনে করাই দিতে চাই তাহলে সাধারণ পদের এটা হবে, মনে করো এমন একটা বিস্তৃতি আছে যে a প্লাস এক্স টু দি পাওয়ার n আছে। এর বিস্তৃতিতে আর প্লাস ওয়ান তম পদটা হবে সাধারণ পদ। আর প্লাস ওয়ান তম পদ হবে সাধারণ পদ। এখন না না, তুমি যেটা বলতেছো